গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো সবাই। অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের কত নম্বর ক্লাস হচ্ছে? 23। আমরা কি পড়াচ্ছিলাম? প্রকল্পের স্তর অলরেডি 3টা পড়িয়ে ফেলেছি। চলো বাকিগুলোতে চলে যাই। আমরা কি পড়ছিলাম? বৈধ প্রকল্পের শর্তাবলী। বৈধ প্রকল্পের প্রথম শর্ত ছিল কি, যেটা হয়ে গেছে, সুনির্দিষ্ট হতে হবে। অর্থাৎ কোনো প্রকল্পকে বৈধ হতে হলে অস্পষ্ট এবং অনির্দিষ্ট হলে চলবে না। সেকেন্ডটা কি ছিল? আত্মসংগতিপূর্ণ হতে হবে, অর্থাৎ আত্মবিরোধীপূর্ণ হলে চলবে না। থার্ড নাম্বার হচ্ছে প্রকল্পকে হতে হবে যৌক্তিক, অর্থাৎ অযৌক্তিক কোনো বিষয়কে প্রকল্প আমরা বলতে পারবো না। যেমন অযৌক্তিক হচ্ছে কি? অযৌক্তিক হচ্ছে যেটা হচ্ছে বাস্তবসম্মত নয়, মানে যেটাকে তুমি যুক্তি দিয়ে বোঝাতে পারছো না। যেমন একটি ছেলে ধরা এসে একটি ছেলেকে তুলে নিয়ে গেল, তখন ছেলে বলবে যে ভূতে নিয়ে গেছে, এটা হচ্ছে কি অযৌক্তিক বা অবাস্তব। নেক্সট হচ্ছে বৈজ্ঞানিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ প্রকল্পটিকে তুমি যে বিষয়ে আনুমানিক ধারণা করছো তাকে বিজ্ঞানের কোনো নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। কেননা প্রকল্পটা আমরা করি কিসের? প্রকল্পটা করি কোনো বিষয় কার্যকর সম্পর্ক প্রমাণ করার জন্য। অর্থাৎ বিজ্ঞানীরা কোনো বিষয় প্রকল্প করে, বিজ্ঞানের কোনো নিয়মের সাথে তাকে সঙ্গতিপূর্ণ হতে হয়। যেমন ধরো, তোমার বাগানের গাছে অনেক আম হলো, তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলে যে একটি আমও নেই, তখন তুমি কি বলতে পারো? তুমি নিশ্চয়ই বলবে না যে আমগুলো আকাশ উড়ে চলে গেছে, কারণ এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। কিন্তু যদি বলো আমগুলো নিচে পড়েছিল, চোর নিয়ে গেছে, তাহলে এটা কি হবে? বৈজ্ঞানিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বৈধ প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। আর এখানে যে কথাটা বলছিলাম, বৈজ্ঞানিক নিয়মের সাথে তুমি যদি বলো যে আমগুলো নিচে পড়েছিল, তাহলে এটা হবে কি নিউটনের মাধ্যাকর্ষণ নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ। এভাবে প্রত্যেকটা বিষয় যখন তুমি বলবে, তখন কোনো একটা নিয়মের সাথে যাতে সঙ্গতিপূর্ণ হয়। নেক্সট হচ্ছে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, অর্থাৎ তুমি যে বলছো প্রকল্পটা, যে বিষয়ে ধারণাটা করছো, সেটাকে অবশ্যই বাস্তব কারণের হতে হবে। যেমন ধরো, এখানে একটা উদাহরণ আছে যে যদি বলা হয় রাহু নামক দেবতা, মানে অর্থাৎ সূর্যগ্রহণ কেন হয়? রাহু নামক দেবতা সূর্যকে গ্রাস করে বলে সূর্যগ্রহণ হয়। দেখি কেউ বিশ্বাস করবে? না, বিশ্বাস করবে না। তাহলে বা যদি বলা হতো সে চন্দ্রগ্রহণ কেমন হয়, বা কলেরা কেন হয়? এখানে একটা উদাহরণ আছে এই প্রকল্পতে, যে শীতলা দেবী রাগ করার ফলে কলেরা রোগ হয়। না, আমরা জানি খাদ্যে জীবাণু যখন থাকে দেহের মধ্যে প্রবেশ করে, তখনই কলেরা রোগ হয়। বা সূর্যগ্রহণের বা চন্দ্রগ্রহণের ব্যাখ্যা এটা না, এটা হচ্ছে অযৌক্তিক এবং অবাস্তব, যেটা বাস্তব কোনো কারণ নেই। পরবর্তীতে আমি আরও ডিটেলস করিয়ে দিব এটার। তাহলে এখানে তোমরা বলবে যে কোনো প্রকল্পকে বৈধ বা সত্য হতে হলে তাকে অবশ্যই বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। যে কারণকে বিশ্বাস করার যুক্তি আছে, অর্থাৎ যে কারণটাকে তুমি বিশ্বাস করবে বা যে কারণটা বিশ্বাস করতে তুমি বাধ্য, যেটা যুক্তি আছে, যেটা অবাস্তব নয় বা বাস্তব কারণ আছে বা স্ববিরোধী নয়, সেটাই হচ্ছে বাস্তব কারণ ভিত্তিক। অন্ধবিশ্বাস, কুসংস্কার, অবাস্তব এবং অতি প্রাকৃত কোনো বিষয় নিয়ে তৈরি কোনো বিষয়কে তুমি প্রকল্প হিসেবে গ্রহণ করতে পারবে না। অর্থাৎ যা তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখছো না বা জানছো না, সেটা তুমি কখনোই প্রকল্পের আওতায় পড়বে না। নেক্সট হচ্ছে পর্যাপ্ত ও যথেষ্ট হতে হবে, অর্থাৎ যে বিষয়ে তুমি প্রকল্পটা করলে তাকে যথেষ্ট পরিমাণে হতে হবে। সেটা যদি পর্যাপ্ত না থাকে, তাহলে সেটা কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে পারবে না। অর্থাৎ ধরো বাজারে এখন কিসের দাম অনেক বেশি, এখন এই মোমেন্টে সবজির দাম অনেক বেশি, ঠিক আছে? এখন তোমার এখন সবজির দাম কেন? এখন যদি একটা কথাই বলো যে এই বছর ভালো ফলন হয়নি বা বৃষ্টি হয়েছে,
তোমাকে এটা ব্যাখ্যা দেওয়ার জন্য অনেকগুলো কারণ, তোমাকে পর্যাপ্ত কারণ যাতে থাকে। একদিকে হচ্ছে কি বৃষ্টি হয়েছে, ফসল নষ্ট হয়ে গেছে, আরেকটা হচ্ছে ট্রান্সপোর্ট ঠিকমতো হচ্ছে না, ট্রান্সপোর্ট বা বৃদ্ধি পেয়েছে, গাড়ির ভাড়া বৃদ্ধি পেয়েছে, এই জন্য সবজির দাম অনেক বেশি। বা তারপরে কি হচ্ছে, বাজারগুলোতে চাঁদাবাজি, তারপর সবজি আনা নেওয়া হচ্ছে না, এই কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে ওখানে। অর্থাৎ তুমি যে বলবে যে সবজি বাড়ার কারণটা কি, শুধুমাত্র যদি একটা কথাই বললে যে সবজি বাড়ার কারণে এই বছর বন্যার কারণে হয়েছে, একটা মাত্র কারণ দিয়ে তুমি কখনোই কোনো কিছু প্রকল্পকে ব্যাখ্যা করতে পারবে না। যখন কোনো বিষয় ব্যাখ্যা করতে হবে, সেটার জন্য পর্যাপ্ত এবং যথেষ্ট কারণগুলো তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে বৈধ, এখানে অনেকগুলো উদাহরণ আছে, যে দেখো এখানে আছে কোনো পণ্যের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে কেবল উৎপাদন হ্রাসকে কল্পনা করা চলবে না। কেননা পণ্যের মূল্য বৃদ্ধির সাথে চাহিদা বৃদ্ধি, কাঁচামালের মূল্য বৃদ্ধি, কাঁচামালের দুষ্প্রাপ্যতা ইত্যাদি জড়িত। তোমরা আরেকটা জিনিস মনে রেখো, আমি লাস্ট পয়েন্টে যাওয়ার আগে বলছি যে প্রত্যেকটা, আবারও বলছি, প্রত্যেকটা উদাহরণ কিন্তু এক একটা উদ্দীপক, ঠিক আছে? আর বোর্ডের কোশ্চেনের পাশে পাশে বা বইয়ের পিছনে যে কোশ্চেনগুলো আছে ওর পাশে কিন্তু তুমি এই পয়েন্টসগুলো লিখে রাখবে, তাহলে তোমার পড়তে আরও সুবিধা হবে। কারণ প্রত্যেকটা তুমি জিনিসই জানো, জাস্ট তোমাদের ভুল হয়ে যায় কি, পর্যাপ্ত এবং যথেষ্ট জায়গায় লিখে রাখো বাস্তব কারণ, যৌক্তিকের জায়গায় লিখে রাখো সুনির্দিষ্ট, আত্মসম্মতির জায়গায় লিখে রাখো বৈজ্ঞানিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে? জাস্ট এই জিনিসটাই তোমরা ভুল করো। তাহলে উদাহরণগুলো দুটো পয়েন্টে আমরা পড়বো। তারপরে নেক্সট হচ্ছে পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য, অর্থাৎ তুমি যে বিষয়টা সম্পর্কে প্রকল্প করলে তাকে অবশ্যই পরীক্ষণভাবে যাচাইযোগ্য হতে হবে। যেমন আমি পাগল হয়ে গেলাম, এখন তোমরা আমি কিভাবে পাগল হলাম, কেন পাগল হলাম, তোমরা কি করবে? আমাকে এভাবে ফেলে রাখবে নাকি উঝাই নিয়ে দেখাবে? সরি, হ্যাঁ, আমাকে ঝাড়ফুঁক করবে না, হুজুরে না দেখাবে না, আমাকে কি করবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে কি বলবে, ডক্টর নিশ্চয়ই একটা সাজেশন দিবে যে ওনার ঘুম কম হয়েছে বা মেন্টাল স্ট্রেসের কারণে এরকম হয়েছে। এখন যদি কেউ এসে বলে যে মিসকে ভূতে ধরছিল, ওই জন্য মিস এরকম অ্যাবনর্মাল আচরণ করছে, পাগল হয়ে গেছে, তাহলে এটা পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হবে না। মানে কেউ ভূত এনে যাচাই করতে পারবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই তুমি যে বিষয়ে প্রকল্প করবে সেটাকে তুমি অবশ্যই পরীক্ষামূলকভাবে সমর্থনযোগ্য হতে হবে। এখানে যে উদাহরণটি আছে, কোনো মহিলার পাগল হয়ে যাবার কারণ হিসেবে যদি মহিলাটাকে ভূতে ধরেছে বলা হয়, তাহলে ভূত পেত্তি কোনোটাকেই প্রমাণ করতে পারবে না, ঠিক আছে? তাহলে মিসকে ভূত ধরছে, সেই ভূতকে তুমি প্রমাণ করতে পারবে না। তাহলে আমাদের প্রকল্প শর্তাবলী শেষ হয়ে গেল, খুবই সহজ, একটা কমন করে গেল পরীক্ষায়, আমরা 10 নাম্বার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমি চলে যাব প্রকল্পের প্রমাণ। এখন কথা হচ্ছে গিয়ে প্রকল্পের প্রমাণটা একটু কঠিন। তুমি টার্গেট নিবে যে আমি 6 দিনে মুখস্থ করব, অন্যান্য সাবজেক্টগুলো পড়বো, ঠিক আছে? 6 দিনে কীভাবে আমি বলে দিব, এবং প্রকল্পের প্রমাণের যে ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট সেটাও বলে দিব। আর প্রকল্পের এই অধ্যায়ে কিছু বিষয় আছে যে যেমন বাস্তব কারণ, তারপরে হচ্ছে গিয়ে আরও কিছু কাজ চালানো প্রকল্প, তারপরে হচ্ছে প্রতিবেদক অনুকল্প, সংকট উত্তরক দৃষ্টান্ত, সংকট উত্তরক নিরীক্ষণ, সংকট উত্তরক পরীক্ষণ, এরকম ভাগ করে কতগুলো পয়েন্টস আছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা কিন্তু 2 নাম্বারের জন্য আসবে। 9টা আছে, আমি পড়িয়ে দেবো, এবং আমি চাইবো যে এই 2 নাম্বার অ্যান্সারগুলো তোমরা ভালো করে জানো, লিখলেই কিন্তু 2 পাওয়া যায়, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার থেকে এগুলো বেশি আসে, কারণ এগুলো আমরা সব পড়ে ফেলবো। হ্যাঁ, তাহলে এখন চলো আমরা প্রমাণে চলে যাই। হ্যাঁ, প্রমাণের প্রথমে কি আছে দেখো, পেজ নাম্বারটা আমি লিখে দিচ্ছি। প্রমাণের পেজ হচ্ছে 138, পেজ নাম্বার হচ্ছে 138, নিয়ে হচ্ছে 4.4। প্রকল্পের প্রমাণ আরোহ অনুমানের একটা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিষয়, মানে আরোহের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রকল্পের প্রমাণ। আচ্ছা, মানে তুমি প্রকল্পটাকে প্রমাণ করে দেখাতে হবে। এখানে যে হাইপোথিসিস শব্দের অর্থ যে আনুমানিক ধারণা, তার কাজ হচ্ছে কার্যকারণ সম্পর্ক স্থাপন করা।
তার মধ্যে দুইটা ঘটনার মধ্যে। প্রকল্প হলো প্রমাণ ছাড়া একটা আনুমানিক ধারণা যা থেকে সিদ্ধান্ত অবহিত হয়, মানে একটা সিদ্ধান্ত গঠন করা হয়। এই প্রকল্প সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, এটা আমি আগেই বলেছি। প্রকল্পগুলোকে কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়, পরীক্ষা থেকে উত্তীর্ণ হলে ওই প্রকল্পটা একটা নিয়মে প্রতিষ্ঠিত হয় বা সূত্রে পরিণত হয়। অর্থাৎ প্রকল্পকে কিছু পরীক্ষা করতে হবে, ঠিক আছে? এই যে তুমি যখন এই যে ইন্টারমিডিয়েট, তুমি যে এইচএসসি পাস করবে, তার জন্য তোমার কিছু পরীক্ষা দিতে হবে, তাই না? ঠিক প্রকল্পকে কিছু পরীক্ষা দিয়ে পাস করতে হবে। যখন প্রকল্প পরীক্ষা দিয়ে পাস করে যাবে তখনই সে উত্তীর্ণ হবে কি একটা সূত্রে বা নিয়মে। আর এই জন্য তাকে কিছু প্রমাণ প্রয়োজন হয়। আচ্ছা, প্রথমেই হচ্ছে প্রকল্পের প্রমাণে হচ্ছে কি যাচাইকরণ, যার ইংরেজি শব্দ হচ্ছে ভেরিফিকেশন। আমরা সবাই কম বেশি জানি, একটু লিখে দিচ্ছি, ভেরিফিকেশন। আচ্ছা, যা এখানে দুইটা জিনিস আছে যাচাইকরণের, অর্থাৎ একটা আমরা করব প্রত্যক্ষ, আমরা সবাই জানি ডিরেক্টলি, আর একটা হচ্ছে ইনডিরেক্টলি, ঠিক আছে? প্রত্যক্ষভাবে হচ্ছে নিরীক্ষণ ও পরীক্ষণের সাহায্যে বাস্তবতার সাথে মিলাবো। অর্থাৎ প্রত্যক্ষ যাচাইকরণ আমরা কি করব? দুইভাবে করব, একটা হচ্ছে নিরীক্ষণ এবং আরেকটা হচ্ছে পরীক্ষণ। কথাটা মনে রেখো, নিরীক্ষণ ও পরীক্ষণ। বাস্তব মানে বাস্তবে আমরা করব, নিরীক্ষণও করব, পরীক্ষণও করব, এটাই হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ। অর্থাৎ সংজ্ঞাটা হবে এভাবে যে প্রকল্পকে যখন নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বাস্তবে যাচাই করা হয় তাকে প্রত্যক্ষ যাচাইকরণ বলে। তোমাকে 1 নম্বরে একটা কোশ্চেন দিবে, বলতে পারে যাচাইকরণ কাকে বলে? তখন তুমি বলবে যখন কোনো প্রকল্পকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাচাই করা হয় তাকেই বলা হয় যাচাইকরণ। আবার যদি বলে প্রত্যক্ষ যাচাইকরণ কাকে বলে, তখন তুমি বলবে নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বাস্তবে যখন কোনো কিছুকে কি করা হয়, বাস্তবে যখন বাস্তবতার সাথে মিলিয়ে যখন প্রমাণ করা হয়, নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বাস্তবতার সাথে মিলিয়ে প্রমাণ করা হয় তাকেই বলা হয় প্রত্যক্ষ। আচ্ছা, যেমন আমরা আগে উদাহরণটা পড়ে নিই, হ্যাঁ, তারপরে সংজ্ঞাটা পড়বো। বিজ্ঞানীগণ, আচ্ছা আমরা দেখলাম যাচাইকরণ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রত্যক্ষ আর একটি হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ সরাসরি নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বাস্তবতার সাথে মিলিয়ে দেখা হয় যখন, তখনই তাকে বলা হয় প্রত্যক্ষ যাচাইকরণ। অর্থাৎ প্রত্যক্ষে যাচাইকরণে কি থাকবে? নিরীক্ষণ থাকবে এবং পরীক্ষণ থাকবে, আর কি থাকবে? বাস্তবতার সাথে কি করা? বাস্তবতার সাথে মিলিয়ে দেখা। এক্ষেত্রে প্রথম উদাহরণটি হচ্ছে বিজ্ঞানীরা কি দেখলেন যে বুধ গ্রহ যখন তার কক্ষপথে চলতে চলতে হঠাৎ করে বিচ্যুতি ঘটে। এখন কি কারণে বিচ্যুতি ঘটে তখন তারা বিজ্ঞানীরা বুঝতে পারেনি। যখন তারা শক্তিশালী দূরবীনের সাহায্যে দেখলেন তখন তারা কি দেখলেন যে সেখানে যেখানে বিচ্যুতি ঘটছে সেখানে আরেকটি গ্রহ দেখা যাচ্ছে যার নাম হচ্ছে বৃহস্পতি, যার কারণে বুধ গ্রহ তার কক্ষপথ থেকে চলার সময় একটুখানি সরে যায়। এটাই হচ্ছে কি নিরীক্ষণের মাধ্যমে প্রত্যক্ষভাবে দেখা। অর্থাৎ এখানে কি করলেন বিজ্ঞানীরা? নিরীক্ষণ করলেন। মনে থাকবে কথাটা? যখন এই উদ্দীপকটা আসবে তোমরা তখন বলবে এটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ এবং এটি হচ্ছে নিরীক্ষণের মাধ্যমে। তুমি যদি নিরীক্ষণ কথাটা ভুলে যাও, জাস্ট লিখে রাখো প্রত্যক্ষ যাচাইকরণ, ঠিক আছে? মানে নিরীক্ষণ শব্দটা মনে না রাখলে তোমরা বলবে এটা প্রত্যক্ষ যাচাইকরণ কি, যখন বিজ্ঞানীরা বুধ গ্রহ তার কক্ষপথে চলার সময় বিচ্যুতি কেন ঘটে, ঠিক আছে? আচ্ছা, আরেকটি হচ্ছে বিজ্ঞানীরা আরেকটা দেখলেন যে বায়ুমণ্ডল থেকে প্রাপ্ত অক্সিজেন এবং অন্যান্য উপাদান থেকে প্রাপ্ত অক্সিজেনের তুলনায় ভারী হয়। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেনটা পাচ্ছে সেটা হচ্ছে ভারী, অন্যান্য জায়গা থেকে যে অক্সিজেনটা আসছে তার তুলনায়। এখন কেন? এটা পরীক্ষা করে পরে বিজ্ঞানীরা দেখলেন যে বায়ুমণ্ডল থেকে যে প্রাপ্ত যে অক্সিজেন তার মধ্যে আর্গন এবং নিয়ন আছে, ঠিক আছে? কিন্তু অন্যান্য উপাদান থেকে যে
প্রাপ্ত যে অক্সিজেন তার মধ্যে এই দুটো উপাদান নেই। তোমরা অবশ্যই এগুলো আন্ডারলাইন করে পড়বে এমসিকিউ এর জন্য, মনে থাকবে। তাহলে এই দুটো উদাহরণ হচ্ছে কি প্রত্যক্ষ যাচাইকরণের উদাহরণ। আচ্ছা, এবং এই উদাহরণটা প্রথমটা হচ্ছে গিয়ে নিরীক্ষণের মাধ্যমে আর পরেরটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে। আচ্ছা, কেননা পরেরটা হচ্ছে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন। আর পরোক্ষ যাচাইকরণ যদি তোমাকে অ্যান্সার দেয়, সেখানে কোশ্চেন করে যে পরোক্ষ যাচাইকরণ বলতে কী বোঝো, তুমি বলবে যেখানে প্রত্যক্ষ যাচাইকরণ করা যায় না, অর্থাৎ যেখানে নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বাস্তবতার সাথে মিলিয়ে কোনো যাচাই করা যায় না। কেননা বইতে পরোক্ষ যাচাইকরণ সরাসরি কোনো অ্যান্সার নেই, ঠিক আছে। জাস্ট আছে যে যেখানে প্রত্যক্ষ যাচাইকরণ করা যায় না সেখানে তাকে পরোক্ষ যাচাইকরণ বলে। তাহলে তুমি বলবে যেখানে নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বাস্তবতার সাথে মিলিয়ে কোনো কিছু যাচাই করা যায় না তাকে তখন পরোক্ষ যাচাইকরণ বলে। আচ্ছা, এখানে উদাহরণটা হচ্ছে দেখো, বিজ্ঞানী টর্সেলি সূত্র অনুসারে বায়ুমণ্ডলের চাপমান যন্ত্রে পারদ উত্থানের কারণ। একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে টর্সেল, মনে রাখো। টর্সেলি কি করেছেন, তিনি বলেছেন যে বায়ুর চাপে, মানে বায়ু যখন চাপ দেয় তখন বায়ুর চাপই হচ্ছে চাপমান যন্ত্রের পারদ উপরে ওঠার কারণ। এই কথাটা যদি তোমার মনে না থাকে, তুমি মনে মনে একটা কল্পনা করো। আমরা থার্মোমিটার সবাই যাই, চিনি, তাই না? থার্মোমিটার চিনি তো কখন লাগে? থার্মোমিটার যখন আমাদের জ্বর আসে, যখন আমাদের জ্বর তাপমাত্রা বৃদ্ধি পায় তখন কি পারদ উপরে ওঠে না? থার্মোমিটার পারদটাও তো তত উপরে উঠতে থাকে। ঠিক তুমি সেভাবে চিন্তা করে বলো, টর্সেলের কথাটা চিন্তা করো। তিনি বলছেন যে বায়ুমণ্ডলের চাপমান যন্ত্রের পারদ উত্থানের কারণ, এবং এই প্রকল্পটি প্রমাণ করার জন্য বিজ্ঞানী প্যাসকেল কি করলেন, পর্বতের উপরে চলে গেলেন। পর্বতের উপরে উঠে তিনি এটা প্রমাণ করলেন যে টর্সেলের কথাটি ঠিক। অর্থাৎ পর্বতের উপরে যখন তিনি দেখলেন যে বায়ুমণ্ডলের চাপ কম, তখন উত্থানও কম, পর্বতের চূড়ায় গিয়ে তিনি এই প্রকল্পটি যাচাই করেন। অর্থাৎ টর্সেলি এটাকে, তোমরা কিন্তু মনে রেখো, টর্সেলি এটাকে শুরু করেছিলেন, কিন্তু প্রমাণ করেন কে? প্যাসকেল। তিনি পর্বতের উপরে গিয়ে এটা দেখেন, গিয়ে দেখলেন যে পর্বতের উপরে হচ্ছে বায়ুর চাপটা খুব কম, তখন কি পারদটা সবচেয়ে নিচে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে কি পরোক্ষভাবে, এটা প্রত্যক্ষ না। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে প্রকল্পটিকে পর্যাপ্ত হতে হবে। অর্থাৎ আমরা আগেও পড়েছি পর্যাপ্ত মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে, মানে ব্যাখ্যা দেওয়ার জন্য যথেষ্ট উপকরণ থাকতে হবে। আচ্ছা, বইতে একটা আছে শর্তাবলীর মধ্যে যে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ, মনে রেখে, এটা কিন্তু প্রায় বছরই আসে। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণ যদি তুমি শুধু বলো যে কাঁচামালের অভাব, তাহলে কিন্তু হবে না। কাঁচামালের অভাবের সাথে সাথে চাহিদা বেশি, সে কথাটা লিখতে হবে। জোগাড় নেই এবং বাজারে উৎপাদন কম, সব কিছু আর মানে মোট কথা তোমাকে পর্যাপ্ত পরিমাণ কিছু পয়েন্টস দিতে হবে। এখানে একটা কথা লিখলে এটা হবে না। ঠিক এখানে দ্বিতীয় পয়েন্টসটা হচ্ছে যে প্রকল্পটিকে পর্যাপ্ত হতে হবে। উদাহরণটা দিয়েছে এটা এখানে, যে সূর্য থেকে পৃথিবীতে আলোক রশ্মি আসার কারণ হিসেবে কণিকা তত্ত্ব, প্রথম আলোর সকল প্রকৃতি পর্যাপ্তভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, তা বাতিল হয়ে যায়। আচ্ছা, জাস্ট মনে রাখো, পৃথিবীতে সূর্য থেকে যে আলো আসে তার দুইটা তত্ত্ব আছে, একটা হচ্ছে কণিকা তত্ত্ব, আর একটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। ঠিক আছে, আমি আবারও বলছি, সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে তার দুটা তত্ত্ব, একটা হচ্ছে কণিকা তত্ত্ব, আরেকটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। কিন্তু কণিকা তত্ত্ব পৃথিবীতে আলো আসা, সূর্য থেকে আলো আসার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে ব্যর্থ, অর্থাৎ সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না। তাহলে কি এটাকে আমরা গ্রহণ করবো? না, গ্রহণ করবো না। কিন্তু দেখা যাচ্ছে যে কণিকা তত্ত্বটি সূর্য থেকে আলোক রশ্মি আসার কারণ হিসেবে পর্যাপ্তভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়, তা আমরা বাতিল করব। কিন্তু তরঙ্গ তত্ত্বটি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে। মানে কিভাবে সূর্য থেকে আলো আসে, কণিকা তত্ত্ব যা ব্যাখ্যা করতে পারে না, তরঙ্গ তত্ত্ব তা ব্যাখ্যা করতে পারে। তাহলে আমরা কোনটাকে নেব? অবশ্যই তরঙ্গ তত্ত্বকে গ্রহণযোগ্য মতবাদ হিসেবে গ্রহণ করব।
তাহলে এই কথাই বলা হচ্ছে প্রকল্পকে যথেষ্ট পরিমাণ ব্যাখ্যার উপকরণ থাকতে হবে, পর্যাপ্ত হতে হবে। ঠিক আছে, তারপরে থার্ড নাম্বার হচ্ছে প্রকল্পটিকে কি হতে হবে, প্রকল্পটি তো হতে হবে একমাত্র, মানে আমি একাই লজিক টিচার, আর কেউ নেই আমার। ঠিক আছে, এরকম একটা প্রকল্প বলতে হবে যে আমার কোনো কেউ প্রতিদ্বন্দ্বী থাকতে পারবে না, অর্থাৎ ফারামেসের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, ফারামেসের। ঠিক আছে, এভাবে করে নিজেকে ওইখানে দাঁড় করিয়ে, বা কী বলে, তুমি যখন নিজে পড়বে তখন তুমি নিজে বলতে আমি একাই, হ্যাঁ আমি একাই লজিকে বেস্ট, আর কেউ নেই আমার সমকক্ষ। ঠিক আছে, তাহলে ঠিক একটা প্রকল্পকে সেরকমই হতে হবে। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমি বাকি প্রমাণগুলো পড়িয়ে দিব। ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।